সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সমাজবিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণীর তোমাদের চতুর্থ অধ্যায় সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয় এই বিষয়ের উপর আমাদের আজকের আলোচনা। যেহেতু তোমাদের এই অধ্যায়ে অনেকগুলো প্রত্যয় নিয়ে আলোচনা করা হয়েছে, সুতরাং সুবিধার্থে আমি এই ক্লাসটি কয়েকটি পার্টে বিভক্ত করেছি। আজকে প্রথম পার্ট আমরা দেখে নেই আলোচ্যসূচিতে কি কি থাকছে। আমাদের আলোচ্যসূচিতে থাকছে সমাজ অর্থাৎ সমাজের ধারণা, সমাজের কার্যাবলী, সমাজ বিবর্তনের ধারা, সংস্কৃতি ও সভ্যতা। তো আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা জানি যে সমাজবিজ্ঞানে অন্যতম একটি প্রত্যয় হচ্ছে সমাজ, কেননা সমাজ একটি সার্বজনীন ধারণা। সৃষ্টির শুরু থেকেই মানুষ সংঘবদ্ধ হয়ে বসবাস করেছে। এই যে সংঘবদ্ধতা বা দলবদ্ধতা, সেই দলবদ্ধতা থেকেই মূলত সমাজবদ্ধতার শুরু হয়েছে এবং মানুষ দলবদ্ধ হয়ে বসবাস করতে গিয়েই মূলত সমাজ সৃষ্টি করেছে। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে সোসাইটি শব্দটি এসেছে ল্যাটিন ওয়ার্ড সোশিয়াস থেকে, অর্থাৎ বলা হয় যে সোসাইটি বলতে তাহলে আমরা আক্ষরিক অর্থে বলতে পারি যে কম্পেনিয়ন অর্থাৎ সঙ্গী সাথী আমরা বলতে পারি, বা আমরা বলতে পারি যে এই যে পারস্পরিক যে বন্ধুত্ব, সহযোগিতা। সুতরাং এই সহযোগিতা এবং বন্ধুত্বের ভিত্তিতে যে সংঘবদ্ধ জনসমষ্টি গড়ে ওঠে সেটিকে আমরা সমাজ বলতে পারি, বা আমরা এটাও বলতে পারি যে দুই বা ততোধিক ব্যক্তির যে পারস্পরিক সম্পর্কের ফলে গড়ে ওঠা যে মানবীয় সংগঠন সেটিই হচ্ছে সমাজ। সমাজবিজ্ঞানী ম্যাকাইভার বলছেন যে সমাজ অর্থ হচ্ছে সহযোগিতা করা। ফার্দিনান্ড টোনিস বলছেন সোসাইটি ইজ এ সিস্টেম অফ সোশ্যাল রিলেশনশিপ ইন অ্যান্ড থ্রু হুইচ উই লিভ। আবার আরেকজন সমাজবিজ্ঞানী তিনি আবার বলছেন যে সোসাইটি ইজ দ্য ওয়েব অফ সোশ্যাল রিলেশনশিপ অ্যান্ড ইট ইজ অলওয়েজ চেঞ্জিং। সুতরাং তার মানে আমরা বলতে পারি যে এই যে সমাজের যে ধারণা, সে সমাজ প্রতিনিয়ত পরিবর্তিত হয়। বাংলাদেশের সমাজবিজ্ঞানের জনক কে নাজমুল করিম স্যার বলছেন যে সমাজের যে ধারণা, সেই ধারণাটিকে তিনটি বিষয়ের আলোকে ব্যাখ্যা করা যেতে পারে। এক হচ্ছে যে কতগুলো অনুভূতি সম্পন্ন সমজাতীয় জীবের সমষ্টি যারা পারস্পরিক সম্পর্ক সূত্রে আবদ্ধ। আবার এটিও বলা যেতে পারে যে সামাজিক কার্যাবলীর সমষ্টি। দ্বিতীয়ত সমাজের কার্যাবলী সম্পাদনের জন্য গড়ে ওঠে সংঘ। আমরা এখানে খুব জনপ্রিয় একটি উদ্ধৃতি এখানে দিতে পারি অ্যারিস্টটলের, যিনি বলছেন যে যে ব্যক্তি সমাজের অন্তর্ভুক্ত নয় সে হয় দেবতা, না হয় পশু। তো সমাজের এই যে সমাজের সংজ্ঞাগুলোর মধ্যেই কিন্তু সমাজের বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ সমাজ হতে গেলে সেখানে সহানুভূতি থাকতে হবে, ঐক্যবদ্ধতা থাকতে হবে এবং সমাজ সার্বজনীন, প্রাচীনতম সংস্থা, সর্বব্যাপক এবং সেখানে পারস্পরিক যে সচেতনতা সেটি কিন্তু বিদ্যমান। আর আরেকটি বিষয় যে সমাজ কিন্তু স্থিতিশীল নয়, বরং গতিশীল, আমরা পরিবর্তনশীলও বলতে পারি। এবং সমাজের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে সমাজ সবসময় ধারাবাহিকতা রক্ষা করে চলে। এখন আমরা দেখে নেই যে সমাজের কার্যাবলী কি, অর্থাৎ ফাংশনস অফ সোসাইটি। তো যেহেতু মানুষ বেঁচে থাকার জন্য একে অপরের উপর নির্ভরশীল এবং এই নির্ভরশীলতা থেকেই মূলত একটি মিথস্ক্রিয়া তৈরি হয় এবং এই মিথস্ক্রিয়ার ফলে সৃষ্টি হয় সামাজিক সম্পর্ক এবং গড়ে ওঠে সমাজ। এখানে সমাজের 6টি বৈশিষ্ট্যের কথা লেখা হয়েছে। এছাড়াও সমাজের আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ যেহেতু আমরা বলছি যে মানুষ সঙ্গপ্রিয় এবং সে একা একা বসবাস করতে পারে না এবং নিঃসঙ্গতা তার প্রকৃতি বিরুদ্ধ, সুতরাং তারা একসাথে বসবাস করতে চায় সমাজে এবং মানুষের কিছু প্রয়োজন রয়েছে, অর্থাৎ সমাজে বেঁচে থাকার জন্য, অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, এবং সেখানে নিরাপত্তার প্রশ্নও জড়িত। কেননা আমরা জানি যে সৃষ্টির শুরুতে এখনকার মতো মানুষের জীবন এত সহজ ছিল না। সুতরাং বৌরি আবহাওয়ার সাথে যুদ্ধ করে কিংবা শিকার করে খাবার সংগ্রহের প্রয়োজনে হলেও বা নিরাপদ জীবনযাপনের প্রশ্নে অস্তিত্ব রক্ষার জন্য তাদেরকে সংঘবদ্ধ হয়ে জীবনযাপন করতে হয়েছে। এবং শুধু তাই না, বরং সমাজে আমাদেরকে সামাজিকীকরণের রীতিনীতি শেখায়, অর্থাৎ সামাজিকীকরণের যে বাহনগুলো রয়েছে
তার মাধ্যমে কিন্তু আমরা সামাজিক রীতিনীতি আচরণ এগুলো শিখতে পারি এবং সমাজের উপযোগী হয়ে আমরা নিজেদেরকে গড়ে তুলতে পারি। এবং সর্বোপরি সমাজের একজন মানুষ হিসেবে পূর্ণাঙ্গ যে জীবনযাপন সেটা শিক্ষা কিন্তু আমরা সমাজ থেকেই পেয়ে থাকি। এখন আমরা আসি সমাজ বিবর্তনের যে ধারা, অর্থাৎ আমরা যে সমাজকে বর্তমান যে অবস্থায় দেখছি সৃষ্টি শুরু থেকেই কিন্তু সমাজ সে অবস্থায় ছিল না, বরং বিবর্তনের মাধ্যমে ধাপে ধাপে সমাজ বর্তমান এই অবস্থায় এসে পৌঁছেছে। তো সেখানে বিভিন্ন সমাজবিজ্ঞানী যেমন হারবার্ট স্পেন্সার একভাবে দেখছেন বিবর্তনের এই ধারাসমূহকে, আবার সমাজবিজ্ঞানী কার্ল মার্কস, যেটি কিনা সমাজ বিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তত্ত্ব দিয়েছেন, তিনি বলছেন যে পৃথিবীর প্রত্যেকটা সমাজে বিবর্তনের 5টি ধাপ রয়েছে। অর্থাৎ তিনি বলছেন যে আদিম সাম্যবাদী সমাজ, দাসভিত্তিক সমাজ, সাম্যবাদী সমাজ, পুঁজিবাদী সমাজ এবং সমাজতান্ত্রিক সমাজ। তো এই যে আলাদা আলাদা যে প্রত্যেকটা সমাজের যে এক একটি ধাপ, সেই ধাপের কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে এবং এই বৈশিষ্ট্যের মধ্য দিয়েই কিন্তু ধাপে ধাপে, অর্থাৎ আমরা বলতে পারি যে সেই কার্ল মার্কসের সেই আদিম সাম্যবাদী সমাজ যেটি কিনা ছিল লাইফ ওয়াজ আইদার ফিস্ট অর ফাস্ট, অর্থাৎ যখন মানুষ কেবলমাত্র সংগ্রহ এবং শিকার অর্থনীতির উপরে নির্ভরশীল ছিল, তো সেখান থেকে আস্তে আস্তে ধাপে ধাপে কিন্তু বর্তমান অবস্থায় এসে পৌঁছেছে। সুতরাং আমরা বলতেই পারি যে সমাজের বিবর্তনের যে ধারা সেটি কিন্তু একেবারে যে খুব সহজ সাবলীল সরল ছিল সেরকমটি কিন্তু নয়। তো এখন আমরা আমাদের পরবর্তী আলোচনায় ফিরে যাই, কালচার। যেহেতু আলোচনাসূচিতে বলেছিলাম যে আজকে আমরা সমাজ এবং সংস্কৃতি নিয়ে কথা বলবো, তো শুরুতেই আমরা এই সংস্কৃতি নিয়ে কথা বলবো। আমরা প্রতিনিয়ত আমাদের চারপাশের সমাজে আমরা এই শব্দটির সাথে পরিচিত, আমরা শুনেছি, অর্থাৎ সংস্কৃতি এই শব্দটি কিন্তু অত্যন্ত যেই প্রত্যয়টির পরিধি অত্যন্ত ব্যাপক, ইংরেজিতে যেটাকে কিনা কালচার বলে। তো কালচার যেটি যার একটি বাংলা হচ্ছে কৃষ্টি। কৃষ্টি শব্দের অর্থ হচ্ছে কর্ষণ বা চাষ, কেননা ইংরেজি সাহিত্যে সর্বপ্রথম ফ্রান্সিস বেকন তিনি 19 শতকে কালচার শব্দটি ব্যবহার করেন এবং এই কালচার শব্দটি যার অর্থ হচ্ছে মার্জিত হওয়া, রুচিশীল হওয়া। তো নৃবিজ্ঞানীরা আবার ভিন্ন অর্থে ব্যবহার করছেন এই একই শব্দকে। তো আমরা বলতে পারি যে আমাদের যে বিশ্বাস, রীতিনীতি, মূল্যবোধ তার যে সমষ্টি সেটি হচ্ছে সংস্কৃতি। তো এখানে এডওয়ার্ড টেইলর বা বি টেইলর নামে যিনি পরিচিত, তার একটি খুব বিখ্যাত একটি সংজ্ঞা রয়েছে। অর্থাৎ তিনি বলছেন যে কালচার ইজ দ্যাট কমপ্লেক্স হোল হুইচ ইনক্লুডস নলেজ, বিলিফস, আর্ট, ল, কাস্টম অ্যান্ড এনি আদার ক্যাপাবিলিটিস অ্যান্ড হ্যাবিটস অ্যাকোয়ার্ড বাই ম্যান অ্যাজ এ মেম্বার অফ দ্য সোসাইটি। অর্থাৎ এই যে কালচারের যে বিভিন্ন সংজ্ঞা রয়েছে তার মধ্যে অন্যতম একটি সংজ্ঞা বলছি। এছাড়াও আরেকটি জনপ্রিয় সংজ্ঞা রয়েছে জোনসের, তিনি বলছেন কালচার ইজ দ্য সাম টোটাল অফ ম্যানস ক্রিয়েশন, অর্থাৎ মানব সৃষ্ট সবকিছু সমষ্টি হচ্ছে সংস্কৃতি। তো আমরা সংস্কৃতি জানি যে সংস্কৃতি দুই ভাগে বিভক্ত, অর্থাৎ বস্তুগত সংস্কৃতি এবং অবস্তুগত সংস্কৃতি। অর্থাৎ এই যে আমরা যে বস্তুগত সংস্কৃতির কথা বলছি, অর্থাৎ যেটি কিনা বাহ্যিকভাবে দেখা যায় সেটি হচ্ছে বস্তুগত সংস্কৃতি বা ম্যাটেরিয়াল কালচার, অর্থাৎ মানুষ জীবনযাপনের জন্য বস্তুগত যা কিছুই ব্যবহার করে বা তৈরি করে সেটি হচ্ছে বস্তুগত সংস্কৃতি। উদাহরণ হিসেবে যেমন ঘর বাড়ি, আসবাবপত্র বা আরও অনেক কিছু যা যা আছে সেটি। আর অপরদিকে মানুষের যে ভাবনা, চিন্তা, সাহিত্য, দর্শন, ধর্ম, নীতিবোধ এই প্রভৃতি যে বিষয়গুলো সেগুলো হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। সুতরাং আমরা বলতে পারি যে মানুষের যে ভাবগত যে সৃষ্টি বা তাত্ত্বিক যে বিষয় সেগুলো হচ্ছে অবস্তুগত সংস্কৃতি, আর বস্তুগত সংস্কৃতি হচ্ছে বৈষয়িক বা ব্যবহারিক, সেগুলোকে আমরা চিহ্নিত করতে পারি বস্তুগত সংস্কৃতি হিসাবে। তো এখন আমরা সংস্কৃতি নিয়ে কথা বললাম, এগুলো এখন আমরা দেখি সভ্যতা নিয়ে কথা বলবো, অর্থাৎ সিভিলাইজেশন যেটিকে ইংরেজিতে বলে, কনসেপ্ট অফ সিভিলাইজেশন অর্থাৎ সভ্যতার ধারণা। তো এখানে সিভিলাইজেশন তোমরা খেয়াল করো, সিভিলাইজেশন শব্দটি হচ্ছে সভ্যতার ইংরেজি প্রতিশব্দ, তো যেটি কিনা এসেছে ল্যাটিন ওয়ার্ড সিভিলিয়াস থেকে, যার অর্থ হচ্ছে নাগরিক। তো আমরা আক্ষরিক অর্থে বলতে পারি যে সিভিলাইজেশন বা সভ্যতা, অর্থাৎ যেটির যদি আমরা ব্যাখ্যায় যাই শাব্দিক অর্থে, তাহলে আমরা বলবো যে সুসভ্য নাগরিক হিসাবে সমাজে যে নগর রাষ্ট্রের উদ্ভব ঘটে সেটি মূলত সিভিলাইজেশন। তো দার্শনিক ভলতেয়ার সর্বপ্রথম এই শব্দটি অর্থাৎ সিভিলাইজেশন শব্দটি তিনি ব্যবহার করেন।
তো ম্যাক্স ওয়েবার বলছেন যে সিভিলাইজেশন ইনক্লুডস ম্যাটেরিয়াল অবজেক্টস অ্যান্ড দ্য মেথডস অফ প্রডিউসিং অ্যান্ড ইউজিং দেম। তো একজন সমাজবিজ্ঞানী একভাবে তারা এই সভ্যতাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তো দার্শনিক কান্ট বলছেন যে সভ্যতা হলো মানুষের বাহ্যিক আচরণ, যেখানে সংস্কৃতি সম্পর্কে বলা হচ্ছে যে সংস্কৃতি হচ্ছে খাঁটি হওয়া, রুচিশীল হওয়া বা একটি মানসিক অবস্থা, আর সেখানে সভ্যতাকে বলা হচ্ছে এটি হচ্ছে বাহ্যিক আচরণ। তো এখানে আমরা যেহেতু সংস্কৃতি এবং সভ্যতা এই দুটো প্রত্যয় যেহেতু অঙ্গাঙ্গিভাবে জড়িত, এখন আমরা দেখে নেই যে সংস্কৃতির কি কি বৈশিষ্ট্য রয়েছে। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন দেওয়া হয় যে সভ্যতা এবং সংস্কৃতির মধ্যে পার্থক্য কি। তো তোমরা যদি সংস্কৃতি এবং সভ্যতার সংজ্ঞা বা বৈশিষ্ট্য আলাদা আলাদা করে বুঝতে পারো, তাহলে তোমরা পার্থক্য বা সম্পর্ক উভয় বুঝতে সক্ষম হবে। তো সংস্কৃতির কিছু এখানে বৈশিষ্ট্য দেয়া আছে। এক হচ্ছে যে কালচার ইজ টু বি লার্নড, অর্থাৎ সংস্কৃতি শেখার বিষয়। আরেকটি হচ্ছে কালচার ইজ আইডিয়ালিস্টিক, অর্থাৎ এটি একটি আদর্শগত বিষয়। আরেকটি হচ্ছে কালচার ইজ টু বি শেয়ার্ড, অর্থাৎ আমরা বলতে পারি যে এটি অংশীদারিত্বমূলক, অর্থাৎ সংস্কৃতিকে কখনো নিজের মধ্যে আবদ্ধ করে রাখা যায় না। আমরা চাইলেও আমাদের নিজেদের সংস্কৃতিকে নিজেদের মধ্যে আবদ্ধ রাখতে পারি না, বা অন্যের সংস্কৃতিকে আমি গ্রহণ করব না, সেটিও কিন্তু সম্ভব নয়। এখন আমরা দেখব যে সংস্কৃতি এবং সভ্যতার মধ্যে কি কি পার্থক্য রয়েছে বা সম্পর্ক রয়েছে। এখন সংস্কৃতি এবং সভ্যতা এই দুইটি বিষয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে, আবার কিছু বৈপরীত্যও রয়েছে। এখন আমরা দেখি যে সংস্কৃতি হচ্ছে, বলা হয় যে সংস্কৃতি হচ্ছে সভ্যতার ভিত্তি বা প্রাণ, আর সভ্যতা হচ্ছে সংস্কৃতির ফল। এখন আমরা বলতে পারি যে বস্তুগত সংস্কৃতির চরম বিকাশই হচ্ছে সভ্যতা, অর্থাৎ বস্তুগত সংস্কৃতি যেটি কিনা মানুষ সৃষ্টি করে, সেটির সাথে সেটি যখন পূর্ণ মাত্রায় বিকশিত হয় সেটিকে আমরা সভ্যতা বলতে পারি। আবার আমরা বলতে পারি যে এটি পরস্পরের সহায়ক এবং পরিপূরক, কেননা সভ্যতা যত সমৃদ্ধ হয় সংস্কৃতির অগ্রগতির সম্ভাবনাও তত বৃদ্ধি পেতে থাকে। তো এখানে একজন সমাজবিজ্ঞানী ম্যাকাইভার তিনি বলছেন, তার দ্য মডার্ন স্টেট নামক বইয়ে বলছেন, খুব চমৎকার করে বলছেন যে কালচার ইজ হোয়াট উই আর অ্যান্ড সিভিলাইজেশন ইজ হোয়াট উই ইউজ অর উই হ্যাভ। তার মানে হচ্ছে যে সংস্কৃতি হলো আমরা যা তাই, আর আমাদের কাছে যা আছে বা আমরা যা ব্যবহার করি সেটি হচ্ছে সভ্যতা। তো যেহেতু বলা হচ্ছে যে আমরা যা ব্যবহার করি সেটি হচ্ছে আমাদের সভ্যতা, সুতরাং আমরা বলতে পারি যে সংস্কৃতি হচ্ছে মানুষের ভেতরের দিক আর সভ্যতা হচ্ছে বাইরের দিক। সংস্কৃতি হচ্ছে খাঁটি হওয়া বা রুচিশীল হওয়া, যার মানে এটি একটি মানসিক অবস্থা যেটি কিনা মানুষের জীবনযাপন প্রণালীতে অন্তর্ভুক্ত থাকে। অপরপক্ষে সভ্যতা হচ্ছে একটি বাহ্যিক পরিবেশ, যেটি মনের অভ্যন্তরীণ কোনো বিষয় না। সংস্কৃতি হচ্ছে একটি উপলব্ধির বিষয়, ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়, আর যেটি কিনা পরিমাপের সুনির্দিষ্ট কোনো মানদণ্ড নেই, কেননা অভ্যন্তরীণ বিষয় পরিমাপ করা কঠিন। আর সভ্যতা হচ্ছে যেহেতু এটি পরিমাপের সুনির্দিষ্ট মানদণ্ড রয়েছে, কারণ এটি পরিমাপ করা যায়। আরও বলা হচ্ছে যে সভ্যতা অনায়াসে প্রভাবিত হয়, যেমন এক স্থান থেকে অন্য স্থানে, এক যুগ থেকে আরেক যুগে, বা এক জাতি থেকে অন্য জাতিতে। আর সংস্কৃতি যেহেতু মনোজাগতিক বিষয়, সুতরাং আর সভ্যতা কিন্তু যান্ত্রিক, সুতরাং বিভিন্ন কলা কৌশল হাতিয়ার যা মানুষ সৃষ্টি করে বা উপযোগিতা সৃষ্টি করে সেটি হচ্ছে তার সভ্যতা। এছাড়া আমরা বলতে পারি যে সংস্কৃতি হলো সমাজ পরিচালনার ক্ষেত্রে দিক নির্দেশ করে, আর সভ্যতা হচ্ছে পরিচালনার ক্ষেত্রে শক্তি যোগায়। সংস্কৃতিকে ধ্বংস করা যায় না, কিন্তু সভ্যতাকে ধ্বংস করা যায়। আমরা দেখেছি কালের বিবর্তনে অনেক সভ্যতা কিন্তু হারিয়ে গিয়েছে, সৃষ্টির শুরুতে যেগুলো ছিল বর্তমানে কিন্তু তার ধ্বংসবশেষই কেবল দেখা যায়। আবার আমরা এটাও বলতে পারি যে সংস্কৃতি হচ্ছে শিল্পকলা, ধর্ম, দর্শন ইত্যাদি, আর সভ্যতা হচ্ছে জ্ঞান, বিজ্ঞান বা কারিগরি পদ্ধতি ইত্যাদি, যার মাধ্যমে প্রকৃতিকে বশে আনা যায়। এবং সংস্কৃতির ক্ষেত্রে কিন্তু প্রতিযোগিতা পরিলক্ষিত হয় না, কিন্তু সভ্যতার ক্ষেত্রে কিন্তু প্রতিযোগিতার পরিলক্ষিত হয়, এগিয়ে যাওয়ার একটি লড়াই। বলা হয়ে থাকে যে সভ্যতার ভার আছে, সংস্কৃতির ভার আছে, আর সভ্যতার আছে দৃপ্তি। যেহেতু সংস্কৃতির আরেক নাম হচ্ছে জীবন প্রণালী, আর সভ্যতা হচ্ছে সংস্কৃতির প্রতিফলন। আমরা সর্বশেষে এটা বলতে পারি যে সংস্কৃতি হচ্ছে মানব সৃষ্ট, অর্থাৎ মানুষ যা কিছু সৃষ্টি করেছে বা যা কিছু সে ব্যবহার করেছে এবং তার জীবনযাত্রার ক্ষেত্রে সংস্কৃতি এবং সভ্যতা দুটোরই কিন্তু প্রতিফলন লক্ষ্য করা যায়। এই জন্যই
শুরুতেই ম্যাকাইভারের সেই সংজ্ঞার কথাই আমরা ফেরত আসি। ম্যাকাইভার যে বলেছিলেন যে আমরা যা তাই আমাদের সংস্কৃতি, আর আমরা যা ব্যবহার করি তা হচ্ছে আমাদের সভ্যতা। তো এখন আমরা জানি যে বিশ্বের যে প্রাচীন বিভিন্ন যে সভ্যতাগুলো ছিল, অর্থাৎ নদী তীরবর্তী যে সভ্যতাগুলো ছিল, যেমন মিশরীয় সভ্যতা, সিন্ধু সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা, এগুলো হচ্ছে উল্লেখযোগ্য। তো এখানে গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা, আরো অনেক সভ্যতা নিদর্শন কিন্তু পাওয়া যায়। তো সুতরাং আমরা বলতে পারি যে যেহেতু সমাজ এবং সভ্যতার মধ্যে কিছু পার্থক্য থাকলেও তারা কিন্তু পরস্পরের পরিপূরক হিসাবে কিন্তু আমরা তাদের সমাজ এবং সভ্যতাকে আখ্যায়িত করতে পারি। কেননা বলা হচ্ছে যে আমরা যা তাই, যেহেতু আমাদের সংস্কৃতি এবং আমরা যা ব্যবহার করি তাই হচ্ছে সভ্যতা, এবং তারা পরস্পরের সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত। তো আজকে এ পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে তোমাদের সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয়ের মধ্যে আরও যে প্রত্যয়গুলো রয়েছে, অর্থাৎ গোষ্ঠী, দল, সামাজিক নিয়ন্ত্রণ, সামাজিক স্তরবিন্যাস সহ আরও যে প্রত্যয়গুলো রয়েছে, প্রথা, লোকাচার, লোকরীতি, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আশা রাখছি। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।